বর্তমান সময় 1857। মুভির শুরুতে আমরা একটি শিপ দেখি যেটি বরফের মধ্যে আটকে রয়েছে। এটি একটি ডেনিশ রয়্যাল নেভির শিপ এবং তারা যাত্রা করেছে নর্থ পোল আবিষ্কার করার উদ্দেশ্যে। কিন্তু তাদের যাত্রা একদমই সহজ নয়, কারণ বরফ ভাঙতে ভাঙতে ক্রিউ ক্লান্ত। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাবারও নেই। প্রতিটা ক্রিউ মেম্বার বাড়ি ফেরত চলে যেতে চায়, কিন্তু তাদের ক্যাপ্টেন তার ডিসিশনে অটুট। সে নর্থ পোল আবিষ্কার না করে বাড়িতে ফেরত যাবে না। বরফ ভাঙতে ভাঙতে রাত হয়ে গিয়েছে ও হঠাৎ তারা একটি আওয়াজ শুনতে পায়। তার শিপ থেকে কিছুটা দূরে একটি বিস্ফোরণ হয়েছে ও সেখানে আগুন জ্বলছে। ক্যাপ্টেন তার লোকদেরকে পাঠায় দেখতে যে ঠিক কি হয়েছে। তারা সেখানে একটি আহত ব্যক্তিকে দেখতে পায় যার একটি পা নেই এবং তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বরফের ওপর চারদিকে রক্ত ছিটিয়ে রয়েছে। তাদের থেকে একটু দূরেই তারা একটি মনস্টার লক্ষ্য করে, যে চিৎকার করে তাদের দিকে এগিয়ে আসছে। তারা তৎক্ষণাৎ সেই আহত ব্যক্তিকে তাদের শিপে নিয়ে আসে, কিন্তু সেই আহত ব্যক্তির পেছনে পড়েছে একটি মনস্টার যে তাদের দিকে ধেয়ে আসছে। তাকে আটকানোর জন্য তখন সেই লোকগুলো গুলি চালায়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। তার সামনে যেই আসছে সেই তাকে হত্যা করছে। তার শরীরে প্রচণ্ড শক্তি, সে তার এক ধাক্কায় শিপটিকে নড়িয়ে দেয়। তখন ক্যাপ্টেন বুদ্ধি করে বরফের উপরে গুলি করে যেখানে সেই মনস্টারটি দাঁড়িয়েছিল। বরফে ফাটল ধরে এবং সেই মনস্টারটি পানির নিচে ডুবে যায়। তারপর ক্যাপ্টেন সেই আহত লোকটির কাছে চলে যায় এবং বলে তার আর কোনো ভয় নেই, সেই মনস্টারটি মারা গিয়েছে। কিন্তু তখন সেই লোকটি বলে যে না, সেই মনস্টার মারা যায়নি, তাকে মারা পসিবল না, সে আবারও ফিরে আসবে তার জন্য। এবং তখন তাকে যেন সেই মনস্টারের হাতে তুলে দেওয়া হয়, তাতেই সকলের মঙ্গল, নয়তো ক্যাপ্টেনের আরও অনেক সঙ্গী মারা যাবে। ক্যাপ্টেন তখন সেই লোকটিকে জিজ্ঞেস করে যে তুমি কিভাবে জানো সে মরবে না, সে আবারও ফেরত আসবে? তখন সেই আহত লোকটি বলে যে সে জানে, কারণ সেই এই মনস্টারটিকে বানিয়েছে। আসলে এই লোকটির নাম ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন এবং সে তখন ক্যাপ্টেনকে নিজের কাহিনী শোনায়। ভিক্টরের বয়স তখন অনেক অল্প ছিল। সে একটি ধনী পরিবারের ছেলে। তার বাবা একজন ব্যারেন ছিলেন, অর্থাৎ যথেষ্ট রেসপেক্টেড একজন লোক। তার বাবা খুবই স্ট্রিক্ট একজন মানুষ ছিলেন। বছরে খুবই অল্প সময় সে তার পরিবারের সঙ্গে কাটাতো এবং যতটুকু সময় কাটাতো তার পুরো সময়ই সে ভিক্টরকে মেডিকেল সায়েন্স শেখাতো। এবং ভিক্টর ছোটোখাটো ভুল করলেও তাকে অনেক শাস্তি দিতেন। ভিক্টর তার বাবাকে একদমই পছন্দ করতেন না, কিন্তু সে তার মাকে প্রচণ্ড ভালোবাসত। তার মা ছিলেন প্রেগনেন্ট, কিন্তু ভিক্টরের বাবার চিন্তা যেন তার মায়ের থেকে বেশি সেই পেটে থাকা বাচ্চার জন্য ছিল। এবং দেখতে দেখতে এমন একদিন আসে যখন তার মায়ের ডেলিভারির সময় চলে আসে। ভিক্টরের বাবা নিজে তখন সেই সার্জারিটি করে, কারণ সে অনেক ভালো একজন সার্জন। ভিক্টরের মা একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত ভিক্টরের মা সেদিন মারা যায়। ভিক্টর এই পৃথিবীতে সব থেকে বেশি যাকে ভালোবাসত ঠিক সেই মারা গিয়েছে। দিন কাটতে থাকে এবং ভিক্টরের ভাই উইলিয়াম বড় হতে থাকে। তার বাবা যেন উইলিয়ামকে বেশি ভালোবাসে, যে ভালোবাসা তার বাবা থেকে ভিক্টর কখনোই পায়নি। এবং এটার কারণেই ভিক্টরের মনে আস্তে আস্তে হিংসার সৃষ্টি হয়। ভিক্টর তার মায়ের মৃত্যুটা মেনে নিতে পারেনি। সে তার বাবাকে প্রশ্ন করে, সে এত বিখ্যাত একজন সার্জন, কিন্তু সে কেন তার মাকে বাঁচাতে পারলো না? ভিক্টরের বাবা তখন তাকে বলে যে সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে তার মাকে বাঁচানোর জন্য, কিন্তু একজন সার্জেন্টের কিছু লিমিটেশন রয়েছে। কোনো মানুষই কখনো মৃত্যুকে জয় করতে পারবে না। ভিক্টর তখন তার বাবাকে চ্যালেঞ্জ করে যে সে মৃত্যুকে জয় করবে। সেদিন রাতেই স্বপ্নে সে একটি ডার্ক এঞ্জেলকে দেখতে পায় যে তাকে প্রমিস করে যে সে মৃত্যুকে জয় করবে। তারপর তাদের পরিবারে একটি বিপদ নেমে আসে। তার বাবা মারা গিয়েছে এবং গৃহযুদ্ধ ও নানান সমস্যার কারণে তাদের পরিবারের সকল অর্থ শেষ হতে শুরু করে। ভিক্টর ও তার ভাই উইলিয়াম আলাদা হয়ে যায়। তার ভাই চলে যায় ভিয়েনাতে তাদের রিলেটিভসের কাছে এবং ভিক্টর চলে যায় লন্ডনে, যেখানে সে হিউম্যান বায়োলজি নিয়ে লেখাপড়া করে এবং সে এই ফিল্ডে একজন এক্সপার্ট হয়ে ওঠে এবং আস্তে আস্তে নিজের লিমিটস পুশ করা শুরু করে। তারপর 1855 সাল, অর্থাৎ বর্তমান সময় থেকে 2 বছর আগে, আমরা ভিক্টরকে দেখি যে একটি সেমিনার আয়োজন করেছে। সেখানে সে তার আইডিয়া প্রেজেন্ট করবে, অর্থাৎ মৃত্যুকে জয় করার। সে মৃত মানুষের মধ্যে পুনরায় প্রাণ আনতে চায়, কিন্তু তার আইডিয়া কেউ গ্রহণ করে না। সবাই বলতে থাকে এটা আনন্যাচারাল, অপবিত্র, কারণ শুধুমাত্র সৃষ্টিকর্তাই পারে একটি মানুষকে জীবন দিতে ও নিতে। ভিক্টরের আবিষ্কারকে রিজেক্ট করা হয় ও তাকে সেই স্থান থেকে বহিষ্কার করা হয়। কিন্তু ভিড়ের মধ্যে আমরা আরও একটি লোককে দেখি যে ভিক্টরের আবিষ্কারের উপর খুবই ইন্টারেস্টেড, যার নাম হেনরিক। সে একজন অস্ত্র ব্যবসায়ী। ভিক্টরের এই এক্সপেরিমেন্টটাকে চালাতে প্রচুর টাকা প্রয়োজন এবং হেনরিক তাকে ফান্ড করবে। একই সাথে হেনরিকের ভাতিজি ও ভিক্টরের ভাই তারা কিন্তু এঙ্গেজ।
যদিও ভিক্টর প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু হেনরিক তার মনে আশা যোগায় যে ভিক্টরের ভাগ্য পরিবর্তন হবে। আসলে হেনরিক কিন্তু অনেক আগে থেকেই ভিক্টরের উপর নজর রাখছে, তার প্রতিটা কাজ সে ভালোভাবে পর্যবেক্ষণ করছে এবং জানতে পেরেছে ভিক্টরের এক্সপেরিমেন্ট এখনো সফল হয়নি। সে একটি জায়গায় এসে আটকে পড়েছে। আসলে সে মৃত মানুষের শরীরে জীবন্ত ফিরিয়ে আনতে পারছে, তবে সেটা কিছুক্ষণের জন্য, পার্মানেন্ট না। কারণ সে ইলেকট্রিসিটির মাধ্যমে মানুষের ব্রেইন ও তার শরীর অ্যাক্টিভ করে, কিন্তু ইলেকট্রিসিটির কারণে শরীরে থাকা শিরা উপশিরা জ্বলে পুড়ে যায়, যার ফলে সেই বডিটি নষ্ট হয়ে যায় এবং সেই শরীরটি বেশি সময়ের জন্য জীবিত থাকে না। তাকে শরীরের এমন এক পথ বের করতে হবে যেটা ইলেকট্রিসিটির কারণে নষ্ট হবে না। এজন্য হেনরিক ভিক্টরের জন্য পঞ্চম ইভিলেন্স টেবিল এনেছে, যেটা তাকে শরীরের সেই পথ বের করতে সাহায্য করবে। কিন্তু হেনরিক ভিক্টরের জন্য এত কিছু কেন করছে? কেন সে এত ইন্টারেস্টেড একটি মৃত মানুষকে জীবিত করতে, যখন পুরো পৃথিবী এটাকে আনহোলি মনে করছে? তখন হেনরিক ভিক্টরকে জানায় সে পুরো প্রসেসটাকে রেকর্ড করবে। সম্পূর্ণ মানব সভ্যতার জন্য এটি একটি অনেক বড় আবিষ্কার, যার পার্ট সে হতে চায়। কিন্তু শুধু এটুকুর জন্যই কি সে এত কিছু করছে? যাই হোক, সেই মুহূর্তে উইলিয়াম ও তার ফিয়ন্সে এলিজাবেথ সেখানে চলে আসে এবং প্রথম দেখাই ভিক্টর এলিজাবেথের প্রেমে পড়ে। খাবার টেবিলে এলিজাবেথ ও ভিক্টরের মধ্যে কথা কাটাকাটি হয়। আসলে মৃত মানুষকে জীবিত করার আইডিয়াটা তার কাছে ভালো লাগেনি এবং আমরা এটাও বুঝতে পারি ভিক্টর খুবই অ্যারোগেন্ট। সে যেখানেই যায় নিজেকে সেন্টার অফ অ্যাট্রাকশন বানিয়ে ফেলে, যেটা উইলিয়াম একদমই পছন্দ করে না। তারপর হেনরিক ভিক্টরকে বড় একটি টাওয়ার দেয় যেখানে সে তার এক্সপেরিমেন্টটি কন্টিনিউ করতে পারবে। হেনরিক বলে তার কাছে আনলিমিটেড ফান্ড রয়েছে, ভিক্টরের প্রয়োজনীয় সকল কিছু হেনরিক তাকে জোগাড় করে দিবে, কিন্তু শর্ত একটাই, ভিক্টরকে তার এক্সপেরিমেন্টে সফল হতে হবে। ভিক্টর তখন তার প্রয়োজনীয় সকল কিছু বলতে থাকে, লাইক বিগ ব্যাটারিজ, লাইটিং কন্ডাক্টার্স মেড অফ পিওর সিলভার এটসেট্রা। তারপর ভিক্টর চলে যায় একটি স্থানে যেখানে পাবলিক এক্সিকিউশন চলছিল। সে তার প্রয়োজনীয় বডি পার্টস কালেক্ট করে এবং উইলিয়ামকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই টাওয়ার ভিক্টরের এক্সপেরিমেন্টের জন্য প্রস্তুত করতে। উইলিয়াম তো তার কাজ মন দিয়ে করছে এবং সেটারই সুযোগ ভিক্টর নেয়। যেমনটা বলেছিলাম, ভিক্টর এলিজাবেথকে পছন্দ করেছে। সে এলিজাবেথের আরও ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, যদিও এলিজাবেথ খুবই ওপেন মাইন্ডেড। খুবই অল্প সময়ের মধ্যে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এলিজাবেথ তো তাকে একটি বন্ধু মনে করেছে, কিন্তু ভিক্টর তার থেকেও বেশি কিছু হতে চায়। এজন্যই সে তার ভাইকে ইচ্ছা করে ব্যস্ত রাখে, যাতে সে এলিজাবেথের সঙ্গে আরও বেশি টাইম স্পেন্ড করতে পারে। ভিক্টর যে তার কাজ ফেলে এলিজাবেথের সঙ্গে টাইম স্পেন্ড করছে, এটা কিন্তু হেনরিক বুঝতে পারে এবং চলে যায় ভিক্টরের সঙ্গে কথা বলতে। হেনরিক সরাসরি ভিক্টরকে বলে তার কাজে মন নেই, এই অবস্থাতে ফান্ডিং চালিয়ে যাওয়া সম্ভব নয়। ভিক্টর যদি 7 দিনের মধ্যে আশানুরূপ কাজ করতে না পারে, তাহলে হেনরিক ফান্ডিং দেওয়া বন্ধ করে দেবে। তারপর এলিজাবেথ ভিক্টরের সঙ্গে দেখা করতে আসে এবং ভিক্টর তখন তার মনের কথা এলিজাবেথকে জানায়। এলিজাবেথ ভিক্টরকে না করে দেয়। সে জানায় সে অলরেডি এঙ্গেজ, সে অলরেডি তার সঙ্গী চুজ করে ফেলেছে এবং ভিক্টরকে সে শুধু বন্ধুরূপেই দেখে। তারপর ভিক্টর তার ভাঙা হৃদয় নিয়ে ডিপ্রেস বসেছিল। ঠিক সেই সময় তার মাথায় বুদ্ধি আসে। সে বুঝে গিয়েছে তার কি করতে হবে এবং সে সঠিকভাবে একটি মৃতদেহ জীবিত করে ফেলে। এবার সেই বডিটা কিন্তু আর নষ্ট হয়নি। তার এখন একটি পারফেক্ট বডি প্রয়োজন। সেটারই খোঁজে সে চলে যায় যুদ্ধের ময়দানে এবং বিভিন্ন মৃতদেহের উপরে মার্ক করে যেগুলো তার প্রয়োজন। সেই বডিগুলো থেকে তার প্রয়োজনীয় পার্টস কেটে জোড়া লাগিয়ে একটি সিঙ্গেল বডি তৈরি করে সে। এবার জাস্ট এই বডির মধ্যে প্রাণ দেওয়ার পালা, যার জন্য লাগবে ম্যাসিভ ইলেকট্রিসিটি। কারণ এবার সে আর কিছুক্ষণের জন্য বডিটি জীবিত করবে না, সে তার মধ্যে পার্মানেন্ট জীবন দেবে। এবং সেই সময়টাই চলে আসে যখন আকাশে বজ্রপাত শুরু হয়। ভিক্টর চলে যায় হেনরিককে খবর দিতে যে আজকেই তার এক্সপেরিমেন্টটি শেষ হবে, কিন্তু ভিক্টর গিয়ে দেখে হেনরিক অসুস্থ, তার হাতে বেশি দিন সময় নেই। আসলে ঠিক এই কারণেই সে ভিক্টরকে ফান্ডিং করছিল, যাতে ভিক্টর হেনরিককে বাঁচাতে পারে। হেনরিক বলে এই এক্সপেরিমেন্টে তার শরীরটি ইউজ করতে, কিন্তু ভিক্টর জানায় এটা পসিবল না, কারণ হেনরিকের শরীর পারফেক্ট না, তার শরীরের অনেক অংশই পচে নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু হেনরিক মরতে চায় না। সে ভিক্টরকে বলে তার যা যা প্রয়োজন হেনরিক তাকে দিবে, টাকা পয়সা, প্রপার্টিস, এমনকি এলিজাবেথকেও। কিন্তু ভিক্টর তার কোনো কথাই শোনে না এবং সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, যার ফলে একটি দুর্ঘটনা ঘটে এবং হেনরিক মারা যায়। কিন্তু ভিক্টর সেদিকে খেয়াল না করে কোনোভাবে তার এক্সপেরিমেন্টটি শেষ করে। কিন্তু আমরা লক্ষ্য করি সেই মৃত শরীরটি জীবিত হয়নি। ভিক্টর প্রচুর হতাশ হয়ে পড়ে এবং চলে যায় ঘুমাতে। আবারও সেই ডার্ক এঞ্জেল তার স্বপ্নে আসে এবং ভিক্টরের যখন ঘুম ভাঙে, সে লক্ষ্য করে সেই মৃতদেহটি জীবিত অবস্থায় তার সামনে দাঁড়িয়ে রয়েছে।
ভিক্টর অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। সে নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না। সে সেই মানুষটাকে অন্য একটি জায়গায় নিয়ে যায় যেখানে সে তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে, কারণ এই মানুষটার কাছে এই পৃথিবীটা নতুন, তাকে সবকিছুই নতুন করে শিখতে হবে। কিন্তু এই আবিষ্কার করার ফলে ভিক্টরের যতটা খুশি হওয়ার কথা ছিল সে ততটা খুশি হয়নি, কারণ সে তার কাজে এতটাই অবসেস ছিল যে সে কখনো ভাবেনি একটি মৃতদেহে প্রাণ ফিরে আনার পরে সে কি করবে। তার কাছে তখন এটাকে আনন্যাচারাল মনে হচ্ছে। দিনের পর দিন কাটতে থাকে, কিন্তু সেই মানুষটি যাকে এখন আমি ক্রিচার বলে ডাকবো সে এখনো কিছু শেখেনি। সে শুধু একটি কথাই বলতে পারে, আর সেটা হলো ভিক্টর। তার শরীরে প্রচুর শক্তি থাকলেও তার ব্রেইন একটি বাচ্চার মতো, এবং সেই ক্রিচারটির কাটা ক্ষত খুব দ্রুত ঠিক হয়ে যায়। একই সাথে এলিজাবেথ এবং উইলিয়াম তারা এসেছে ভিক্টরকে ভিজিট করতে, কারণ অনেকদিন হলো এলিজাবেথ তার আঙ্কেলের থেকে কোনো চিঠি পায়নি। সে খুবই চিন্তিত। ভিক্টর তার ভাইকে নিয়ে ব্যস্ত ছিল। অন্যদিকে এলিজাবেথ সেই ক্রিচারের আওয়াজটি পায় এবং সেটা ফলো করতে করতে সেই আন্ডারগ্রাউন্ডে পৌঁছায় যেখানে সেই ক্রিচারকে রাখা হয়েছিল। এলিজাবেথ তাকে সে অবস্থায় দেখে একদমই খুশি না। সে তার শরীরে কিছু ক্ষত চিহ্ন দেখতে পায় এবং বুঝতে পারে ভিক্টর এই ক্রিচারের ওপরে টর্চার করে। ভিক্টর জানায় সে তার সেফটির জন্য তাকে বেঁধে রেখেছে, কারণ এই ক্রিচারটি অনেক উগ্র। তা সত্ত্বেও সেই ক্রিচারটার ওপর এলিজাবেথের একটি সিম্প্যাথি তৈরি হয়। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন এলিজাবেথ চলে যায় সেই ক্রিচারের সঙ্গে সাক্ষাৎ করতে। সেই ক্রিচারও এলিজাবেথকে অনেক পছন্দ করেছে, কারণ একমাত্র সেই তার সঙ্গে ভালো ব্যবহার করছে এবং সে কিন্তু এলিজাবেথের নাম উচ্চারণ করতে পেরেছে। ভিক্টর সেটা জানতে পেরে অনেক জেলাস ফিল করে। সে এত জিনিয়াস যে মৃত্যুকেও হারিয়ে দিয়েছে, তার জন্য এলিজাবেথের মনে কোনো জায়গাই নেই, কিন্তু সেই ক্রিচারের জন্য জায়গা রয়েছে। প্রচুর রাগের বশে সে চলে যায় সেই ক্রিচারের কাছে এবং নতুন শব্দ শেখানোর চেষ্টা করে, কিন্তু সেই ক্রিচার কিছু শেখে না। এই জন্য সে ডিসাইড করে সে তার আবিষ্কার ধ্বংস করে ফেলবে। এজন্য সে তার ভাই উইলিয়ামকে ডাকে এবং বলে তার এক্সপেরিমেন্টটি সফল হয়নি। সে মৃতদেহে প্রাণ আনতে গিয়ে একটি মনস্টার তৈরি করে ফেলেছে যে এলিজাবেথের আঙ্কেলকে হত্যা করেছে, মানে বেসিক্যালি মিথ্যা কথা বলে। আসলে ভিক্টর জেলাসি থেকে এত কিছু করছে কারণ সে এলিজাবেথের মনে সেই ক্রিচারের জন্য একটি সফট কর্নার লক্ষ্য করেছে। কথা মতো উইলিয়াম একটি অজুহাত বানিয়ে এলিজাবেথকে নিয়ে সেই স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। ভিক্টর সেই সুযোগে পুরো বিল্ডিংয়ে তেল ঢালে। সেই ক্রিচারের সাথে এই বিল্ডিংকেও ধ্বংস করে ফেলবে। সেই ক্রিচারকে একটি শেষ সুযোগ দেয়, বলে ভিক্টর বাদে আর একটি নাম নিতে, তাহলে সে আর তাকে ধ্বংস করবে না। আর সেই ক্রিচার তখন বলে ওঠে এলিজাবেথ, যেটা শুনে ভিক্টর আরো ক্ষেপে যায় এবং সেই বিল্ডিংটায় আগুন লাগিয়ে দেয়। ক্রিচার ভিক্টর ভিক্টর করে ডাকতে থাকে এবং কিছুক্ষণের জন্য ভিক্টরের মন গলে যায়। সে ফেরত যেতে যায়, ঠিক সে সময় ব্লাস্টটি হয়, যে দুর্ঘটনায় ভিক্টরের একটি পা নষ্ট হয়ে যায়। এটা তো ছিল ভিক্টরের কাহিনী। ঠিক সেই সময় ক্যাপ্টেন বাহিরে মানুষের চেঁচামেচির আওয়াজ শুনতে পায় এবং সেখানে সেই মনস্টারটি চলে আসে যাকে আমি ক্রিচার বলে ডাকছি। ভিক্টর সঠিক ছিল, সে আবারও ফিরে এসেছে এবং ক্যাপ্টেনকে হত্যা করতেই যাবে। তখন ক্যাপ্টেন বলে ওঠে, আমাকে হত্যা করে দাও এবং প্রমাণ করো তোমার স্রষ্টার কথা। তখন সেই ক্রিচারটি বলে ওঠে, আমার স্রষ্টা তোমাকে তার কাহিনী শুনিয়েছে, এবার আমি আমার কাহিনী শোনাবো। এবং তখন থেকে শুরু হয় ক্রিচারের কাহিনী। সেই বিস্ফোরণে ক্রিচারটি সার্ভাইভ করে নেয়। তারপর সেখান থেকে সে একটি জঙ্গলে চলে যায়। তার আচরণ দেখে মনে হচ্ছিল একটি শিশু যেমন নতুন করে সবকিছু এক্সপিরিয়েন্স করে শেখে, সেও তেমন। ভিক্টরের গল্পে তাকে যতটা হিংস্র দেখিয়েছিল সে তেমনটা একদমই না, সে খুবই জেন্টল। কিন্তু এই জঙ্গলে কিছু শিকারী ছিল যারা তাকে দেখে গুলি চালায়, কিন্তু সে খুব দ্রুত হিল করে নেয়। চলতে চলতে সে একটি বাসা দেখতে পায় এবং সেখানেই সে আশ্রয় নেয়, কিন্তু সেই বাসাটা ছিল সেই শিকারীদেরই। সে লুকিয়ে লুকিয়ে সেখানে বসবাস করা শুরু করে, যেখানে একটি বৃদ্ধ থাকতো যে চোখে দেখতে পায় না। সে খুবই ওয়াইজ একজন বৃদ্ধ ছিলেন যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের বিভিন্ন জিনিস শেখাতেন এবং একই সাথে সেই ক্রিচারও সেই সকল জিনিসগুলো লুকিয়ে লুকিয়ে শিখতে থাকে। সে লুকিয়ে লুকিয়ে তাদের সব কথা শুনত। সময় কাটতে থাকে এবং সে নিজেকে কৃতজ্ঞ মনে করতে থাকে, কারণ তাদের কাছেই তো সে আশ্রয় নিয়েছে। এজন্য রাতের বেলা সে তাদের বিভিন্নভাবে হেল্প করত এবং সেই বাসার লোকগুলো ভাবত তাদেরকে সেই জঙ্গলের স্পিরিট হেল্প করছে। এমনভাবেই দিনগুলো কাটতে থাকে এবং একদিন সেই বাসায় কিছু নেকড়ে আক্রমণ করে, যারা সেখানে থাকা ভেড়াগুলোকে মেরে ফেলে এবং সেই শিকারীগুলো নেকড়েদের মেরে ভেড়াগুলো বাঁচায়। এবং এখান থেকেই সে নেচারের নিয়ম বুঝতে পারে, সেই ভেড়াগুলো নেকড়ের শত্রু নয় আর নেকড়েগুলো মানুষের শত্রু নয়, তবুও এরা একে অপরকে হত্যা করছে জীবিত থাকতে। এখানে না কেউ ভুল আর না কেউ সঠিক, এটাই প্রকৃতির নিয়ম। এভাবেই পৃথিবী চলে। সময় কাটতে থাকে এবং সেই ভেড়াগুলো বিক্রি করার সময় চলে আসে। সেই শিকারীগুলো ভেড়া নিয়ে চলে যায় সেগুলো বিক্রি করতে। সেই বাড়িতে থেকে যায় শুধু সেই বৃদ্ধ লোকটি আর সেই ক্রিচার। অনেক সাহস
সাহস করে ক্রিচারটি সেই বাড়িতে প্রবেশ করে এবং বৃদ্ধটির সাথে কথা বলে। সেই বৃদ্ধটি ছিল খুবই কাইন্ড, যে ক্রিচারকে ওয়েলকাম জানায়। সে তাকে কিছু খাবার দেয় এবং জিজ্ঞেস করে সে কোথা থেকে এসেছে, কিন্তু একই প্রশ্ন তো সেই ক্রিচারেরও। সেই বৃদ্ধটি ক্রিচারকে তখন বন্ধু বলে ডাকে এবং সেই হয় এই ক্রিচারের প্রথম বন্ধু। দিন কাটতে থাকে এবং সেই বৃদ্ধ তাকে বই পড়া শেখায়, কিভাবে রাজ্য চলে, কিভাবে পৃথিবী চলে ইত্যাদি নলেজ সে তাকে প্রদান করে। কিন্তু এত কিছু জানার পরেও ক্রিচারের মনের মধ্যে নিজেকে জানার একটি কৌতূহল ছিল। সে এত কিছু জানলো কিন্তু নিজেকেই জানলো না। সে আসলে কে সেটা জানতেই সে তার বাসস্থানে চলে যায়, যেখানে কিছু কাগজ ছিল যেগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়নি, এবং সেটা পড়েই সে নিজের সত্যি জানতে পারে এবং ভিক্টরের অ্যাড্রেস পায়। সে বুঝতে পারে তার জন্ম হয়নি, ভিক্টর তাকে ক্রিয়েট করেছে। সে যখন ফিরে আসে সে লক্ষ্য করে আবারও সেই নেকড়েগুলো সেখানে আক্রমণ করেছে এবং সেই বৃদ্ধকে হত্যা করে ফেলেছে। সে সেই নেকড়েগুলোকে খালি হাতে নির্মমভাবে হত্যা করে এবং আমরা তখন বুঝতে পারি সে কতটা শক্তিশালী। কিন্তু দুর্ভাগ্যবশত সেই শিকারীগুলো ফেরত এসেছে এবং তারা ভাবতে থাকে যে এই ক্রিচারটি হয়তো সেই বৃদ্ধকে হত্যা করেছে। তারা তার উপর আক্রমণ করে, কিন্তু সেই ক্রিচার তাদেরকে কিছু না বলে চুপচাপ সেখান থেকে বের হয়ে যায়। সে ছিল গুরুতর আহত। চলতে চলতে সে বরফের মধ্যে পড়ে যায়, কিন্তু সে আবারও জীবিত হয়ে যায়। এটাই তো তার অভিশাপ, সে কখনোই মরবে না এবং এটাই তাকে একা করে দিয়েছে। সেদিন ছিল এলিজাবেথ ও উইলিয়ামের বিয়ে। এলিজাবেথ কিন্তু এখনো ভিক্টরকে মাফ করেনি ক্রিচারকে হত্যা করার জন্য। সেই রাতেই ক্রিচার চলে আসে ভিক্টরের সঙ্গে সাক্ষাৎ করতে এবং তাকে বলে সে একা বাঁচতে পারবে না, তার একটি সঙ্গী প্রয়োজন, এবং ভিক্টরকে বলে যেমন ভাবে তাকে বানিয়েছে ঠিক তেমন ভাবেই তার জন্য একটি সঙ্গী বানিয়ে দিতে। কিন্তু ভিক্টর রাজি হয় না, এজন্য সে ভিক্টরকে আঘাত করতে থাকে। আওয়াজ শুনে এলিজাবেথ সেই রুমে প্রবেশ করে এবং দেখতে পায় ক্রিচারটি জীবিত রয়েছে, যেটা দেখে সে অনেক খুশি হয়। আসলে সে সেই ক্রিচারটিকে ভালোবেসে ফেলেছিল। কিন্তু ভিক্টর তখন ক্রিচারের উদ্দেশ্যে গুলি চালায়, যেটা এলিজাবেথের শরীরে গিয়ে লাগে। ক্রিচার তখন এলিজাবেথকে কোলে তুলে সেখান থেকে বেরিয়ে যায়। সেই ধস্তাধস্তিতে উইলিয়ামও গুরুতর আহত হয়েছে এবং তাকে আর বাঁচানো সম্ভব হয় না। ভিক্টর তখন নিজেকে প্রমিস করে সে সেই ক্রিচারটিকে হত্যা করবে, নিজের ক্রিয়েশন নিজেই ধ্বংস করবে। আমরা ক্রিচার এবং এলিজাবেথকে দেখি। এলিজাবেথ তখন নিজের শেষ সময় ছিল, কিন্তু তার মনে কোনো দুঃখ নেই, কারণ তার শেষ সময়ে ক্রিচার তার পাশেই রয়েছে। এলিজাবেথ মারা যায়। আমরা লক্ষ্য করি ভিক্টর ক্রিচারকে হত্যা করতে হাতে বন্দুক নিয়ে সেখানে প্রবেশ করে, কিন্তু এবার ক্রিচার আর ভিক্টরের উপর কোনো মায়া দয়া দেখায় না। সে ভিক্টরকে আঘাত করে এবং বলে ভিক্টরকে সে মৃত্যুর আগ অবধি হান্ট করবে, এবং এখান থেকেই ইঁদুর বেড়ালের একটি চেসিং শুরু হয়। তাদের এই চেসিং অনেক লম্বা সময় ধরে চলে এবং শেষ পর্যন্ত ভিক্টর ডাইনামাইট নিয়ে তাকে হত্যা করতে যায়। ক্রিচার তখন ভিক্টরকে বলে যদি এবার সে তাকে হত্যা করতে ব্যর্থ হয় তাহলে সে ভিক্টরকে হত্যা করে ফেলবে। সে ভিক্টরের হাত দিয়ে ডাইনামাইটে আগুন জ্বালায় এবং ভিক্টরকে দৌড়াতে বলে। কিছুক্ষণের মধ্যে একটি বিস্ফোরণ হয়, যেটা আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম, এবং এখানেই ক্রিচারের গল্প শেষ হয়। ভিক্টর তখন তার ভুল বুঝতে পারে। এই ক্রিচারটি শুধু একটি জিনিসই চেয়েছে, আর সেটা হলো অ্যাকসেপ্টেন্স। তার ক্রিয়েটার সেই যদি তাকে অ্যাকসেপ্ট না করে তাহলে সে নিজেকে কিভাবে অ্যাকসেপ্ট করবে? সে তার ভুল তো আন্ডু করতে পারবে না, কিন্তু এই ক্রিচারকে অ্যাকসেপ্ট করতে পারবে। এজন্য ফাইনালি ভিক্টর তাকে অ্যাকসেপ্ট করে এবং নিজের ছেলে হিসেবে গ্রহণ করে, এবং ফাইনালি ক্রিচার তার মনে শান্তি অনুভব করে। ভিক্টর ছিল গুরুতর আহত এবং মৃত্যুর আগে শেষবারের মতো সেই ক্রিচারের মুখে নিজের নাম শুনতে চায়, যেমনটা সে আগে ডাকত, এবং ক্রিচার তাকে ভিক্টর বলে ডাকে এবং ভিক্টর শান্তিতে মৃত্যুবরণ করে। সেই ক্যাপ্টেনও নিজের ভুল বুঝতে পারে। সেও তো ভিক্টরের মতোই অ্যারোগেন্ট। তার ক্রিউ মেম্বাররা ক্লান্ত, তাদের কাছে পর্যাপ্ত খাবার নেই। সে জানে এই যাত্রায় বহু মানুষ মারা যাবে, তবুও সে তার জেদ ধরেই রেখেছে, এবং ফাইনালি সে তার জেদটি ছেড়ে দেয়। তারা আর নর্থ পোল আবিষ্কার করবে না, তারা এখন বাড়ি ফেরত যাবে। ক্রিচার তখন সেই শিপে জোরে ধাক্কা দেয় এবং সেই শিপটি বরফ ভেঙে ফ্রি হয়ে যায়। প্রতিটা ক্রিউ মেম্বার খুশি, কারণ ফাইনালি তারা বাড়ি ফেরত যাবে, এবং ক্রিচার সেও শান্ত মনে তার নতুন যাত্রা শুরু করে, এবং মুভিটি এখানেই শেষ হয়।